ছোটদের জন্য আমি আর একটি বিষয় অবতারণা করব আমার এই ডিজিটাল ক্লাসে, অনলাইন ক্লাসে। সেটা হচ্ছে তারা যেন এই পার্সন ব্যাপারটা, পুরুষ বা পার্সন ব্যাপারটা একটু পরিষ্কার যেন লাগে। মোটে কঠিন জিনিস নয়, কিন্তু ছোট থেকে বড় সবার কম বেশি জানার দরকার আছে। পার্সন বা পুরুষ, পার্সন বা পুরুষ কি না, আমরা যে কোনো ভাষা যখন শিখি সেখানে হাজার হাজার শব্দ থাকে এবং সেই শব্দগুলোকে আমরা ইংলিশে 8টা গ্রুপে ভাগ করি। নাউন, প্রোনাউন, প্রিপোজিশন, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এই যে 8টা ভাগ বাংলাতেও রয়েছে প্রায় সেম ভাগ। তো এই যে 8টা শ্রেণীতে ভাগ করলাম, এগুলোকে পার্শ্ব সুইচ বলি আমরা সবাই। কিন্তু এই নাউন, প্রোনাউন সমস্ত ওয়ার্ডকে আমরা 3টে গ্রুপে ভাগ করতে পারি। সেই 3টে গ্রুপ হচ্ছে পার্সন বা পুরুষ। বিশেষ করে প্রোনাউনের দিক থেকে এই ভাগটা খুব বেশি জরুরি। অর্থাৎ নাউন আর নাউনের সমগোত্রীয় যে পার্শ্ব স্পেস সেটা হচ্ছে প্রোনাউন। এই নাউন ও প্রোনাউনগুলোকে আমরা 3টে ভাগে ভাগ করি। আমি, আমরা এবং তার যে বিভিন্ন ফর্ম রয়েছে, মাই, মাইন, এগুলো, আওয়ার, আওয়ার্স, এগুলোকে বলা হচ্ছে ফার্স্ট পার্সন প্রোনাউন, অর্থাৎ প্রথম পুরুষ। উত্তম পুরুষ। ফার্স্ট পার্সন মানে বাংলায় উত্তম পুরুষ মানে নয়, ইংলিশে যেটাকে ফার্স্ট পার্সন বলা হচ্ছে সেটা হচ্ছে বাংলায় উত্তম পুরুষ। উত্তম অর্থাৎ আমি, আমরা, এরা সব উত্তম পুরুষ। বাংলায় উত্তম পুরুষ, ইংলিশে ফার্স্ট পার্সন। সেকেন্ড পার্সন তুমি, তোমরা, অর্থাৎ এবং ইউ, ইয়োর, ইয়োর্স, এইসব যত সব ফর্ম রয়েছে এগুলো হচ্ছে মধ্যম পুরুষ বা সেকেন্ড পার্সন। আর থার্ড পার্সন হচ্ছে সে, তাহারা বা তারা, এবং হি, সি, ইট, ইহা, এগুলো এবং এদের যে অন্যান্য ফর্ম রয়েছে তাদের, তাহাদিগকে, দে, দেম, এটসেট্রা, এগুলো হচ্ছে প্রথম, থার্ড পার্সন বা প্রথম পুরুষ। ফার্স্ট পার্সন বাংলায় উত্তম পুরুষ, সেকেন্ড পার্সন বাংলায় মধ্যম পুরুষ, আর থার্ড পার্সন বাংলায় হচ্ছে প্রথম পুরুষ। তাহলে থার্ড পার্সন ইংলিশে বাংলায় প্রথম পুরুষ নামে পরিচিত, মানে কি হিসাবে কিন্তু আমরা দেখব না। তাহলে আমরা কি দেখলাম? সমস্ত নাউন বা প্রোনাউনগুলোকে 3টে যে গ্রুপে ভাগ করা হয় সেই 3টে ভাগের নামই হচ্ছে পুরুষ। ফার্স্ট পার্সন বা উত্তম পুরুষ, সেকেন্ড পার্সন বা মধ্যম পুরুষ, থার্ড পার্সন বা প্রথম পুরুষ। আমি, আমরা ফার্স্ট পার্সন, তুমি, তোমরা সেকেন্ড পার্সন, সে, তাহারা, ইহা, ইহারা, এগুলো হচ্ছে থার্ড পার্সন। এইভাবে সুন্দর করে মনে রাখতে পারো। আমরা ছোটো থেকে মনে রেখেছি। আমি, আমরা উত্তম পুরুষ, ফার্স্ট পার্সন ইংলিশে আই, উই। তুমি, তোমরা সেকেন্ড পার্সন ইউ, ইয়োর, এটসেট্রা, মধ্যম পুরুষ। আর হি, সি, ইট, দে, সে, তাহারা বাংলায় বলে এগুলো হচ্ছে প্রথম পুরুষ, ইংলিশে থার্ড পার্সন। এখন প্রশ্ন হতে পারে, হঠাৎ এই পুরুষ বিষয়ে জ্ঞানটা বা পার্সন বিষয়ে, PRSON, পার্সন বিষয়ে জ্ঞানটা আমাদের হঠাৎ দরকার কেন? এবং আমি বলেছি যে ছোটদের দরকার, বড়দের দরকার। যারা জানে তারা ঠিকই আছে, কিন্তু যারা জানে না তাদের জন্য এটা খুব দরকার। কি না, ইংলিশে একটা যখন ভার্ব ফর্ম ব্যবহার করা হয় একটা মারাত্মক ভুল স্টুডেন্টরা করে থাকে। একবার চেষ্টা হয়েছিল বছর 20-25 আগে, ইংলিশ শিক্ষাকে লিবারেল করার জন্য, যে আমরা হি গোজ বলবো না, হি গো বললেও ঠিক।
এরকম চেষ্টা হয়েছিল আমাদের পশ্চিমবঙ্গে ইংরেজি শিক্ষার সরলীকরণের জন্য সম্ভবত। তো সেটা কিন্তু বেশি দিন টেকেনি, কারণ ইংলিশ একটা ইন্টারন্যাশনালি ইম্পর্ট্যান্ট ল্যাঙ্গুয়েজ। ইংরেজি একটা আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ ভাষা। সে ভাষার নিয়ম আমরা আমাদের শুধু যেন পাল্টে নেব, এটা হয় না, যার ফলে সেটা টেকেনি। তো আমার এই পার্সোনাল আলোচনার মূল উদ্দেশ্য হচ্ছে সেই বিষয়টার উপর গুরুত্ব দেওয়া। পার্সোনাল নলেজ না থাকলে হি গোজ কেন হয় সেটা কিন্তু বুঝবে না, কেউ জানবে না। হ্যাঁ, এটাকে আমি অ্যাজ এ ইংলিশ টিচার নাম দিয়েছি খতরনাক নিয়ম। ইংলিশের সবচেয়ে খারাপ নিয়ম এটা। এই নিয়মটা না থাকলেই বহু স্টুডেন্টের বহু লাভ হতো বলেই মনে হয়। যাই হোক, সেটা অন্য প্রশ্ন। আমি কিন্তু খতরনাক নিয়ম নাম দিয়েছি। আজ থেকে প্রায় 24 বছর আগে আমি কিন্তু এই খতরনাক নিয়মের গুরুত্ব বুঝেছিলাম। ছাত্র জীবন তো ছিলই, এবং আমি প্রায় 1000 লিফলেট টাইপের ইনফরমেশান শিট বানিয়েছিলাম, যেখানে এই জাস্ট কখন ভার্বের সাথে এস ইএস যুক্ত হয় এই বিষয়টাকে আলোচনা করেছিলাম। আলোচনা নয়, মানে লিখিয়েছিলাম, এবং প্রশ্ন আকারে ছিল। সেটা এই মুহূর্তে আমার কাছে নেই, থাকলে আমি দেখাতাম। আচ্ছা, দেখাবো প্রয়োজন পড়লে তখন, বা আমি এই ভিডিও এডিট করার সময় তখন দিয়ে দেবো। যাই হোক, তো সেই যে খতরনাক নিয়মটা কি, এবং সেখানেই থার্ড পার্সনে উল্লেখ আছে। এই থার্ড পার্সনের নলেজ যদি না থাকে তাহলে স্টুডেন্টরা কিন্তু কোথায় ভার্বের সাথে এস হয় সেটা বুঝতেই পারবে না। সেই জন্য আমার আজকে এই ক্লাসটা করা। কখন ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়? আমরা পার্সনের আলোচনায় ছিলাম, পার্সন কত প্রকার বলেছি। এখন এই পার্সনের নলেজটা থাকার কতটা দরকার সেই বিষয়ে প্রসঙ্গে আমি কিন্তু এই বিষয়টা আলোচনা করছি। টেন্স সংক্রান্ত জিনিস, কিন্তু এটা খুব ইম্পর্ট্যান্ট। একটা ছোট্ট ছেলে যদি জিজ্ঞেস করে আই গো, আমি যাই, কিন্তু সে যায় যখন হয় সেটা হি গোজ হয় কেন, সি গোজ হয় কেন? এই প্রশ্নটা বাবা মারা তখনই উত্তর দিতে পারবেন যখন তিনি এই খতরনাক নিয়ম, আমার কথা অনুযায়ী, এটা আমি একটু মজা বলুন আর মনে রাখার সুবিধার জন্য নাম দিয়েছি। হ্যাঁ, এই নিয়মটাকে, সেই নিয়মটা কি না, সিম্পল প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট বা কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের হয় তখন ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। সিম্পল প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়। সিম্পল প্রেজেন্ট টেন্স, টেন্স বুড়োর বড় নাতি, আমি মজা করি বলি। আই গো, আমি যাই, উই গো, আমরা যাই, ইউ গো, তুমি যাও, ইউ গো, তোমরা যাও। হি অর সি গোজ, সে যায়, দে গো, তারা যায়। সবাই গো নিল, আর হি আর সি এলে সঙ্গে সঙ্গে গোজ হয়ে গেল। এই যে পার্থক্যটা কেন না ইংলিশ গ্রামারের এই নিয়ম অনুসারে। হি হচ্ছে থার্ড পারসন, সি থার্ড পারসন, ইট থার্ড পারসন, এ ম্যান থার্ড পারসন, দি ম্যান থার্ড পারসন, এরকমভাবে একজনকে বোঝাবে, এবং আমি, আমরা, তুমি, তোমরা বাদ দিয়ে অন্য যে কোনো সাবজেক্ট যখন হয় সেটা হচ্ছে কি থার্ড পারসন। তবে থার্ড পারসন সিঙ্গুলার শুধু হয় না, প্লুরালও থাকে। দে থার্ড পারসন প্লুরাল নাম্বার, দিজ থার্ড পারসন প্লুরাল নাম্বার। তাহলে এই সব ক্ষেত্রে কিন্তু এই এস যুক্ত হওয়ার নিয়মটা নেই। তাহলে নিয়মটা আবার বলছি, সিম্পল প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের হয় তাহলে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হয়। এই নিয়মটা বুঝতে গেলে আমাদের পার্সন নলেজ থাকতে হবে। থার্ড পারসন, তাহলে সেকেন্ড পারসন, ফার্স্ট পারসন নিশ্চয়ই আছে, এই প্রশ্নটা তাহলে থেকে যায়। তাহলে সেইটার জন্য আমি এই পার্সনের আলোচনাটা করলাম, এবং টেন্সের একটা গুরুত্বপূর্ণ নিয়ম, ইংলিশি ভাষার একটা গুরুত্বপূর্ণ নিয়ম আমি আলোচনা করে দিলাম। এটা যারা শুনবে, মনে রাখবে, তারা ইংলিশে এই অনিচ্ছাকৃত বা ফ্রিকোয়েন্টলি করা ভুলটা করবে না, এবং ইংরেজি ভাষা সঠিকভাবে পারফেক্টলি ইউজ করতে পারবে। ঠিক আছে, আজকে আর বেশি আলোচনা করব না। আমি ছোটদের জন্য এবং বড়দের জন্য এই পার্সন ব্যাপারটা আলোচনা করে দিলাম। আমি চেষ্টা করব এই ভিডিওর ভেতরে প্রয়োজনীয় কিছু ক্লিপস দেওয়ার জন্য, যেগুলো এই আলোচনাটাকে আরও সমৃদ্ধ করবে।
এই ভিডিওর কথা। আর এই ইংলিশ প্লাস নামক যে অনলাইন অ্যাপ রয়েছে আমাদের, গুগল প্লে স্টোরে পাওয়া যাবে, সেইটা বেশি বেশি করে যাতে প্রচারিত হয়, যাতে সবাই এই আমাদের যে উদ্যোগ তার বেনিফিট পেতে পারে, তার জন্য একটু পাশে থাকার অনুরোধ রইল। ঠিক আছে, থ্যাংক ইউ। আবার দেখা হবে আবার কোনো ক্লাসে। ছোটদের জন্য আমি আর একটি বিষয় আলোচনা করব আমার এই ডিজিটাল ক্লাসে, অনলাইন ক্লাসে। সেটা হচ্ছে তারা যেন এই পার্সন ব্যাপারটা, পুরুষ বা পার্সন ব্যাপারটা একটু পরিষ্কার যেন লাগে। মোটে কঠিন জিনিস নয়, কিন্তু ছোট থেকে বড় সবার কম বেশি জানার দরকার আছে। পার্সন বা পুরুষ, পার্সন বা পুরুষ কি না, আমরা যে কোনো ভাষা যখন শিখি সেখানে হাজার হাজার শব্দ থাকে, এবং সেই শব্দগুলোকে আমরা ইংলিশে 8টা গ্রুপে ভাগ করি। নাউন, প্রোনাউন, প্রিপোজিশন, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এই যে 8টা ভাগ বাংলাতেও রয়েছে প্রায় সেম ভাগ। তো এই যে 8টা শ্রেণীতে ভাগ করলাম, এগুলোকে পার্শ্বশীল বলি আমরা সবাই, কিন্তু এই নাউন, প্রোনাউন সমস্ত ওয়ার্ডকে আমরা 3টে গ্রুপে ভাগ করতে পারি। সেই 3টে গ্রুপ হচ্ছে পার্সন বা পুরুষ। বিশেষ করে প্রোনাউনের দিক থেকে এই ভাগটা খুব বেশি জরুরি। অর্থাৎ নাউন আর নাউনের সমগোত্রীয় যে পার্শ্বশীল পেয়েছে সেটা হচ্ছে প্রোনাউন। এই নাউন ও প্রোনাউনগুলোকে আমরা 3টে ভাগে ভাগ করি। আমি, আমরা, এবং তার যে বিভিন্ন ফর্ম রয়েছে, মাই, মাইন, এগুলো, আওয়ার, আওয়ার্স, এইগুলোকে বলা হচ্ছে ফার্স্ট পার্সন প্রোনাউন, অর্থাৎ প্রথম পুরুষ, উত্তম পুরুষ। ফার্স্ট পার্সন মানে বাংলায় উত্তম পুরুষ মানে নয়, ইংলিশে যেটাকে ফার্স্ট পার্সন বলা হচ্ছে সেটা হচ্ছে বাংলায় উত্তম পুরুষ। উত্তম অর্থাৎ আমি, আমরা, এরা সব উত্তম পুরুষ। বাংলায় উত্তম পুরুষ, ইংলিশে ফার্স্ট পার্সন। সেকেন্ড পার্সন তুমি, তোমরা, অর্থাৎ এবং ইউ, ইয়োর, ইয়োর্স, এইসব যত সব ফর্ম রয়েছে এগুলো হচ্ছে মধ্যম পুরুষ বা সেকেন্ড পার্সন। আর থার্ড পার্সন হচ্ছে সে, তাহারা বা তারা, এবং হি, সি, ইট, ইহা, এগুলো, এবং এদের যে অন্যান্য ফর্ম রয়েছে তাদের, তাহাদিগকে, দে, দেব, এটসেট্রা, এগুলো হচ্ছে প্রথম, থার্ড পার্সন বা প্রথম পুরুষ। ফার্স্ট পার্সন বাংলায় উত্তম পুরুষ, সেকেন্ড পার্সন বাংলায় মধ্যম পুরুষ, আর থার্ড পার্সন বাংলায় হচ্ছে প্রথম পুরুষ। তাহলে থার্ড পার্সন ইংলিশে বাংলায় প্রথম পুরুষ নামে পরিচিত, মানে কি হিসাবে কিন্তু আমরা দেখব না। তাহলে আমরা কি দেখলাম, সমস্ত নাউন বা প্রোনাউনগুলোকে 3টে যে গ্রুপে ভাগ করা হয়, সেই 3টে ভাগের নামই হচ্ছে পুরুষ। ফার্স্ট পার্সন বা উত্তম পুরুষ, সেকেন্ড পার্সন বা মধ্যম পুরুষ, থার্ড পার্সন বা প্রথম পুরুষ। আমি, আমরা ফার্স্ট পার্সন, তুমি, তোমরা সেকেন্ড পার্সন, সে, তাহারা, ইহা, ইহারা, এগুলো হচ্ছে থার্ড পার্সন। এইভাবে সুন্দর করে মনে রাখতে পারো, আমরা ছোটো থেকে মনে রেখেছি। আমি, আমরা উত্তম পুরুষ, ফার্স্ট পার্সন ইংলিশে আই, উই। তুমি, তোমরা সেকেন্ড পার্সন ইউ, ইয়োর, এটসেট্রা, মধ্যম পুরুষ। আর হি, সি, ইট, দে, সে, তাহারা বাংলায় বললে এগুলো হচ্ছে প্রথম পুরুষ, ইংলিশে থার্ড পার্সন। এখন প্রশ্ন হতে পারে, হঠাৎ এই পুরুষ
বিষয়ে জ্ঞানটা বা পার্সন বিষয়ে PRSON পার্সন বিষয়ে জ্ঞানটা আমাদের হঠাৎ দরকার কেন, এবং আমি বলেছি যে ছোটদের দরকার, বড়দের দরকার। যারা জানে তারা ঠিকই আছে, কিন্তু যারা জানে না তাদের জন্য এটা খুব দরকার। কি না, ইংলিশে একটা যখন ভার্ব ফর্ম ব্যবহার করা হয় একটা মারাত্মক ভুল স্টুডেন্টরা করে থাকে। একবার চেষ্টা হয়েছিল বছর 20-25 আগে, হ্যাঁ, ইংলিশ শিক্ষাকে লিবারেল করার জন্য, যে আমরা হি গোজ বলবো না, হি গো বললেও ঠিক, এরকম চেষ্টা হয়েছিল আমাদের পশ্চিমবঙ্গে ইংরেজি শিক্ষার সরলীকরণের জন্য সম্ভবত। তো সেটা কিন্তু বেশিদিন টেকেনি, কারণ ইংলিশ একটা ইন্টারন্যাশনালি ইম্পর্ট্যান্ট ল্যাঙ্গুয়েজ। ইংরেজি একটা আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ ভাষা। সে ভাষার নিয়ম আমরা আমাদের শুধু যেন পাল্টে নেব, এটা হয় না, যার ফলে সেটা টেকেনি। তো আমার এই পার্সন আলোচনার মূল উদ্দেশ্য হচ্ছে সেই বিষয়টার উপর গুরুত্ব দেওয়া। পার্সোনাল নলেজ না থাকলে হি গোজ কেন হয় সেটা কিন্তু বুঝবে না, কেউ জানবে না। হ্যাঁ, এটাকে আমি অ্যাজ এ ইংলিশ টিচার নাম দিয়েছি খতরনাক নিয়ম। ইংলিশের সবচেয়ে খারাপ নিয়ম এটা। এই নিয়মটা না থাকলেই বহু স্টুডেন্টের বহু লাভ হতো বলেই মনে হয়। যাই হোক, সেটা অন্য প্রশ্ন। আমি কিন্তু খতরনাক নিয়ম নাম দিয়েছি। আজ থেকে প্রায় 24 বছর আগে আমি কিন্তু এই খতরনাক নিয়মের গুরুত্ব বুঝেছিলাম। ছাত্রদের মধ্যে ছিলই, এবং আমি প্রায় 1000 লিফলেট টাইপের ইনফরমেশান শিট বানিয়েছিলাম, যেখানে এই জাস্ট কখন ভার্বের সাথে এস যুক্ত হয় এই বিষয়টাকে আলোচনা করেছিলাম। আলোচনা নয়, মানে লিখিয়েছিলাম, এবং প্রশ্ন আকারে ছিল। সেটা এই মুহূর্তে আমার কাছে নেই, থাকলে আমি দেখাতাম। আচ্ছা, দেখাবো প্রয়োজন পড়লে তখন, বা আমি এই ভিডিও এডিট করার সময় তখন দিয়ে দেবো। যাই হোক, তো সেই যে খতরনাক নিয়মটা কি, এবং সেখানেই থার্ড পার্সনে উল্লেখ আছে। এই থার্ড পার্সনের নলেজ যদি না থাকে তাহলে স্টুডেন্টরা কিন্তু কোথায় ভার্বের সাথে এস হয় সেটা বুঝতেই পারবে না। সেই জন্য আমার আজকে এই ক্লাসটা করা। কখন ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়? আমরা পার্সনের আলোচনায় ছিলাম, পার্সন কত প্রকার বলেছি। এখন এই পার্সনের নলেজটা থাকার কতটা দরকার সেই বিষয়ে প্রসঙ্গে আমি কিন্তু এই বিষয়টা আলোচনা করছি। টেন্স সংক্রান্ত জিনিস, কিন্তু এটা খুব ইম্পর্ট্যান্ট। একটা ছোট্ট ছেলে যদি জিজ্ঞেস করে আই গো, আমি যাই, কিন্তু সে যায় যখন হয় সেটা হি গোজ হয় কেন, সি গোজ হয় কেন? এই প্রশ্নটা বাবা মারা তখনই উত্তর দিতে পারবেন যখন তিনি এই খতরনাক নিয়ম, আমার কথা অনুযায়ী, এটা আমি একটু মজা বলুন আর মনে রাখার সুবিধার জন্য নাম দিয়েছি, হ্যাঁ, এই নিয়মটাকে। সেই নিয়মটা কি না, সিম্পল প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট বা কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের হয় তখন ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। সিম্পল প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়। সিম্পল প্রেজেন্ট টেন্স, টেন্স বুড়োর বড় নাতি, আমি মজা করে বলি। আই গো, আমি যাই, উই গো, আমরা যাই, ইউ গো, তুমি যাও, ইউ গো, তোমরা যাও, হি অর সি গোজ, সে যায়, দে গো, তারা যায়। সবাই গো নিল, আর হি আর সি এলে সঙ্গে সঙ্গে গোজ হয়ে গেল। এই যে পার্থক্যটা কেন না, কেন না, ইংলিশ গ্রামারের এই নিয়ম অনুসারে হি হচ্ছে থার্ড পারসন, সি থার্ড পারসন, ইট থার্ড পারসন, এ ম্যান থার্ড পারসন, বি ম্যান থার্ড পারসন, এরকমভাবে একজনকে বোঝাবে, এবং আমি, আমরা, তুমি, তোমরা বাদ দিয়ে অন্য যে কোনো সাবজেক্ট যখন হয় সেটা হচ্ছে কি থার্ড পারসন। তবে থার্ড পারসন সিঙ্গুলার শুধু হয় না, প্লুরালও থাকে। দে থার্ড পারসন প্লুরাল নাম্বার, দিজ থার্ড পারসন প্লুরাল নাম্বার। তাহলে এই সব ক্ষেত্রে কিন্তু এই এস যুক্ত হওয়ার নিয়মটা নেই। তাহলে নিয়মটা আবার বলছি, সিম্পল প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের হয় তাহলে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হয়। এই নিয়মটা বুঝতে গেলে আমাদের পার্সন নলেজ থাকতে হবে। থার্ড পারসন, তাহলে সেকেন্ড পারসন, ফার্স্ট পারসন নিশ্চয়ই আছে, এই প্রশ্নটা তাহলে থেকে যায়। তাহলে সেইটার জন্য আমি এই পার্সনের আলোচনাটা করলাম, এবং
টেন্সের একটা গুরুত্বপূর্ণ নিয়ম, ইংলিশি ভাষার একটা গুরুত্বপূর্ণ নিয়ম আমি আলোচনা করে দিলাম। এটা যারা শুনবে মনে রাখবে, তারা ইংলিশে এই অনিচ্ছাকৃত বা ফ্রিকুয়েন্টলি করা ভুলটা করবে না এবং ইংরেজি ভাষা সঠিকভাবে পারফেক্টলি ইউজ করতে পারবে। ঠিক আছে, আজকে আর বেশি আলোচনা করব না। আমি ছোটদের জন্য এবং বড়দের জন্য এই পার্সন ব্যাপারটা আলোচনা করে দিলাম। আমি চেষ্টা করব এই ভিডিওর ভেতরে প্রয়োজনীয় কিছু ক্লিপস দেওয়ার জন্য, যেগুলো এই আলোচনাটাকে আরও সমৃদ্ধ করবে। এই ভিডিওর কথা আর এই ইংলিশ প্লাস নামক যে অনলাইন অ্যাপ রয়েছে আমাদের, গুগল প্লে স্টোরে পাওয়া যাবে, সেইটা বেশি বেশি করে যাতে প্রচারিত হয়, যাতে সবাই এই আমাদের যে উদ্যোগ তার বেনিফিট পেতে পারে, তার জন্য একটু পাশে থাকার অনুরোধ রইল। ঠিক আছে, থ্যাংক ইউ। আবার দেখা হবে আবার কোনো ক্লাসে। হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সব? ভালো আছো তো? আজকে আমি তোমাদেরকে একটি নতুন জিনিস বিষয়ে আলোকপাত করব। আজকে আমি তোমাদেরকে ইংলিশ গ্রামারের একটা নতুন বিষয় সম্পর্কে আলোকপাত করব, যেটা অত্যন্ত প্রয়োজনীয়, ছোটদেরও বটে বড়দেরও বটে, এবং সেই বিষয়টা হলো সিলেবেল। সিলেবেল এই কথাটা আমরা অনেকেই শুনেছি। ছোটদের কিন্তু অজান্তেই শেখানো হয়, কিন্তু সেটা ছোটবেলায় ওরা বুঝেও বোঝে না। আর আমার শিক্ষক জীবনে অভিজ্ঞতা দেখেছি যে বড়রাও খুব একটা চর্চা করে না, অথচ স্পেলিং এবং প্রনাউন্সিয়েশান অর্থাৎ বানান এবং উচ্চারণে এই সিলেবেলের খুব গুরুত্ব রয়েছে। এখন এই সিলেবেল জিনিসটা কি, এই প্রশ্ন যদি করা হয় তাহলে মনে হয় অনেকেই পারবে না। আমার মনে আছে আমরা ছোটোবেলায় কম বেশি পড়েছি গ্রামার বই থেকে, আবার উঁচু ক্লাসে এমনকি কলেজে গিয়েও কিন্তু এই সিলেবেল ব্যাপারটা চর্চা করতে হয়েছে আমাদের উচ্চশিক্ষার প্রয়োজনে। যাই হোক, সিলেবেল সম্পর্কে আমি একটা প্রাথমিক ধারণা ইংলিশ লার্নার মাত্রই দেওয়ার চেষ্টা করছি। সিলেবেল, SYLLABLE, সিলেবেল মানে হচ্ছে শব্দাংশ। আমি অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ টিচার একটা পিরামিড অফ ল্যাঙ্গুয়েজ বা টেম্পল অফ ল্যাঙ্গুয়েজ বলে একটি বিষয়কে খুব গুরুত্ব দিই, যেটা আমি খুব একটা দেখি না কোনো বইতে। কোনো দিন কোনো একটা বইতে দেখেছিলাম, কিন্তু আমি যখন আমার এই ইংলিশ এক্সপ্রেস নামক একটি গ্রামার বই তৈরি করেছিলাম, আমার নিজস্ব ভাবনা থেকে আমি একটা প্রোডাকশান করেছিলাম। সেটা হচ্ছে একটা পাশেই দেখা যাচ্ছে এই পিরামিডটা। যাই হোক, পিরামিডটার প্রসঙ্গে আমি বলবো যে এই পিরামিডটার প্রথমেই দেখা যাচ্ছে কি না, প্রথমেই হচ্ছে ভাষার যে আদি অর্থাৎ শব্দ বা ধ্বনি, সাউন্ড যাকে বলা হচ্ছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। সাউন্ড কোথা থেকে আসে না, সাউন্ড হচ্ছে আমাদের মনের কোনো ভাবনা বা আইডিয়াকে এক্সপ্রেস করার জন্য আমরা সাউন্ড প্রোডাকশান করি। ঠিক একটা বাচ্চা যখন ছোট থাকে তখন সে কী করে, কোনো কিছু পাওয়ার জন্য সাউন্ড করে, আ কা মা, এই যে সাউন্ড, এইটাই হচ্ছে আমাদের প্রথম ভাষার উপাদান বা এলিমেন্ট। এই ভাষার এলিমেন্ট
সাউন্ড বা ধ্বনি তার লিখিত রূপ হচ্ছে কি না বর্ণ বা লেটার, যেটা আমরা বাচ্চাদের শেখাই। বাচ্চাদের তো এইভাবেই প্রথমে শেখানো হয়, বর্ণ বা অক্ষর। কতগুলো বর্ণ মিলে কিন্তু সিলেবেল তৈরি হয়। অর্থাৎ একটা শব্দ তৈরি হওয়ার আগের যে স্টেজটা সেটা হচ্ছে সিলেবেল। আমরা বুঝি আর না বুঝি, দিস হ্যাপেন্স, এটা ঘটে থাকে। এখন কথা হচ্ছে এই সিলেবেল একটা সিলেবেল দিয়ে একটা শব্দ হতে পারে, আবার একটা শব্দে একাধিক সিলেবেল থাকতে পারে, একাধিক সিলেবেল দিয়ে একটা শব্দ হতে পারে। তো সিলেবেল কাকে বলে? দিস ইজ দ্য পয়েন্ট টু বি ডিসকাসড। সিলেবেল হলো একটি বর্ণ সমষ্টি যার মধ্যে একটি ভাওয়েল বা ভায়োল সাউন্ড থাকবেই থাকবে। আর সিলেবেল is a group of letters, combination of letters that must have a vowel or vowel sound. ভায়োল বা ভায়োল সাউন্ড থাকলে, অর্থাৎ ভায়োল ধ্বনি থাকলেই সেটাকে সিলেবেল বলা যাবে। আমার মনে আছে, বা এখনও নিশ্চয়ই সব বই পাওয়া যায়, ছোটদের হেঁটো বই পাওয়া যাবে, এরকম লেখা থাকে বিএ বা সিএ কা, বি বি, এই ধরনের জিনিসগুলো। দিস ইজ নাথিং বাট সিলেবেল। বাচ্চারা তারা কিছু সিলেবেল নামে বোঝে না, কিন্তু তারা কিন্তু শেখার চেষ্টা করে এবং এখানেই তাদের শিক্ষার শুরু হয়। তাহলে সিলেবেল জিনিসটা যদি আমরা জানি, তাহলে নিজে থেকেই উচ্চারণ করা যাবে নতুন ইংলিশ শব্দের। সিলেবেল যদি জানি, আমরা স্পেলিংও ভালোভাবে করতে পারবো। এই সিলেবেল হলো একটি শব্দের ততটুকু অংশ যতটুকু অংশ আমরা জিহার বা জিভের একবারের চেষ্টায় উচ্চারণ করতে পারি। সিলেবেল হলো একটি শব্দের ততটুকু অংশ যতটুকু অংশ আমরা জিভের বা জিহার একবারের চেষ্টায় উচ্চারণ করতে পারি। এই সিলেবেল শব্দের মধ্যে থাকে, একাধিক সিলেবেল থাকতে পারে, আবার পুরো শব্দটা একটা সিলেবেল হতে পারে। সেই হিসাবে যে শব্দে একটি সিলেবেল থাকে তাকে মনোসিলেবিক ওয়ার্ড বলা হয়, আর যে শব্দে একের বেশি সিলেবেল থাকে তাকে বলা হচ্ছে ডাইসিলেবিক, ট্রাইসিলেবিক, টেট্রাসিলেবিক বলাও যায়, পলিসিলেবিক ওয়ার্ড, এইভাবে আমরা বলতে পারি। আমার এই আলোচনার উদ্দেশ্য হচ্ছে আমরা ছোটদের যেমন শেখাবো বা ছোটরাও যেমন শিখবে, তেমনি বড়রাও জানবে। কারণ বড়রা যখন প্রচুর পড়াশোনা করবে তখন নতুন নতুন শব্দ আসবে এবং সেই শব্দগুলো উচ্চারণ এবং বানান মনে রাখার জন্য এই সিলেবেল ভেঙে উচ্চারণ করাটা খুব জরুরি। তাহলে আমরা একটা জিনিস কি জানলাম, সিলেবেলের সংখ্যা অনুসারে শব্দকে আমরা মনোসিলেবিক ওয়ার্ড, ডাইসিলেবিক ওয়ার্ড, ট্রাইসিলেবিক ওয়ার্ড, টেট্রাসিলেবিক ওয়ার্ড এরকম বলতে পারি, বা পলিসিলেবিক ওয়ার্ড, বহু সিলেবেল। বহু মানে 4-5টা থাকতেই পারে, আর বেশি থাকতেই পারে। তাহলে আমরা কি জানলাম, সিলেবেল শব্দের মধ্যে থাকে এবং একটা সিলেবেল থাকলে মনোসিলেবিক ওয়ার্ড, দুটো সিলেবেল থাকলে ডাইসিলেবিক ওয়ার্ড, তিনটে থাকলে ট্রাইসিলেবিক ওয়ার্ড ইত্যাদি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, একটা শব্দকে কিভাবে আমরা ভাঙবো সিলেবেলে, এবং সিলেবেলে ভাঙার প্রয়োজনীয়তা কী? দুটো ইম্পর্টেন্স আমি বলে দিয়েছি অলরেডি। একটা হচ্ছে উচ্চারণের সুবিধা হয়, একটা হচ্ছে বানানের সুবিধা হয়। আর বড়দের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে প্রপার স্ক্যানসান বলে একটা বিষয় থাকে কলেজ লেভেলে, হ্যাঁ, সেই স্ক্যানসান অর্থাৎ ছন্দ বিভাগে এটাও লাগে। যারা গানের স্বরলিপি লেখে তারাও কিন্তু এই সিলেবেল কিছুটা ভাঙেন। যাই হোক, তো সবার কিন্তু সিলেবেলটা শেখা দরকার আছে, এবং ছোটদের যদি সিলেবেল ভেঙে উচ্চারণ করতে বলা হয় তারা অনেক শব্দই কিন্তু উচ্চারণ করতে পারবে। ঠিক আছে, আর এইটুকু অংশ আপাতত বললাম। আর একটা কথা বলে দিই, আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে প্রিফিক্স সাফিক্স বলে একটা জিনিস
পড়ি, শব্দ ভাণ্ডারের বা ভোকাবুলের মধ্যে এটা থাকে। দিস ইজ অলসো ভেরি ইম্পর্ট্যান্ট ইন রেসপেক্ট অফ syllable. Prefix or suffix are mainly syllables that are added to the word to make a new word. Prefix suffix হচ্ছে syllable যেটা কিনা শব্দের একটি শব্দের নতুন সঙ্গে যোগ করা হয়। সেটা আগে হতে পারে, পরে হতে পারে। আগে যোগ হলে তাকে বলা হচ্ছে প্রিফিক্স, পরে যোগ হলে তাকে বলা হচ্ছে সাফিক্স। হ্যাঁ, আর এক কথায় বলা হয় অ্যাফিক্স। তাহলে সিলেবেল প্রিফিক্স হচ্ছে সেই সিলেবেল যা কোনো শব্দের আগে যুক্ত করে নতুন শব্দ তৈরি করা হয়, আর সাফিক্স হচ্ছে সেই সিলেবেল যা কিনা কোনো শব্দের পরে যুক্ত করে অর্থাৎ শেষে যুক্ত করে নতুন শব্দ তৈরি করা হয়। তাহলে আমরা সিলেবেল প্রসঙ্গে আমরা এই যে প্রিফিক্স সাফিক্স সেটাও জেনে গেলাম। প্রিফিক্স সাফিক্সের নলেজ থাকলে বাচ্চাদের পক্ষে বা শিক্ষার্থীর পক্ষে শব্দ মানে করা খুব সুবিধা হয়। নতুন শব্দ এলে সেটা বোঝার সুবিধা হয়। যেমন ছোট একটা কথা, অটো রিক্সা, AUTO অটো, এটা একটা প্রিফিক্স। রিক্সা একটা শব্দ, তাহলে অটো এই প্রিফিক্সটা রিক্সার আগে বসিয়ে দিলে অটো রিক্সা। অটো মানে যে জানে সে অটো রিক্সা মানে কিন্তু আন্দাজ করতে পারবে। এইভাবে বাচ্চারা যদি শেখে তাহলে তারা কিন্তু তাদের ডেভেলপমেন্টটা ভালো হবে। অতএব আমরা এই জিনিসগুলো মনে রাখব। তাহলে ছোটদের বলছি যে আমার ভিডিও দেখো না কিনা, আমি বলছি এখন ইংলিশ পড়তে গেলে সিলেবেলের দিকে একটু নজর দেবে। মায়েরা বা বাবারা যারা আছেন বা শিক্ষকরাও যদি কেউ এই সিলেবেল ব্যাপারটা ছাত্রদের গুরুত্ব না দেন তাহলে আমি বলবো গুরুত্ব দিন। আমাদের ছেলেরা, আমাদের শিক্ষার্থীরা ইংলিশটাকে আরও ভালোবাসতে পারবে, তাদের অযথা ভয় তৈরি হবে না। এই শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার ক্লাস শেষ করব। আজকের ক্লাসটি আমি আমার ছোট শিক্ষার্থীদের উদ্দেশ্যেই উৎসর্গ করলাম। তারা সবাই ভালো থাকুক এই কোভিড সিচুয়েশানে। তাদের জন্যই অনেক কষ্ট করে, কিছুটা অনিচ্ছা সত্ত্বেও আমার এই ডিজিটাল মাধ্যমে আসা, নিজেকে ডেভেলপ করা। আমার এই কর্ম যদি ছাত্রছাত্রীদের, তাদের অভিভাবকদের বা যে কোনো ইংরেজি প্রেমী মানুষের কাজে লাগে তাহলে আমি আমার শ্রম সার্থক মনে করব। থ্যাংক ইউ।